উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিক্ষার্থীর মৃত্যু। এখনও আশঙ্কাজনক 5 জন। কাল হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছে কয়েকজন। এখনও শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকীরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামায়াত। আশা আমিরের ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না বলেছেন নাহিদ ইসলাম। 2 মাস ধরে ঊর্ধ্বমুখী চালের দাম। সিন্ডিকেট ভাঙার সুপারিশ ব্যবসায়ীদের। স্বপ্নের মাছ হয়ে উঠছে ইলিশ। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ফ্রান্সের। 41 বছর পর মুক্তি দেয়া হলো ফিলিস্তিনপন্থী লেবাননি নেতাকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরও 2টি কচি প্রাণ। সকাল 9:15টার দিকে মারা যায় আইমান এবং দুপুর 1:15টার দিকে মাকিনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 34 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আইমান। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে অকালে ঝরে যাওয়া ফুল আইমানের মরদেহ। মাত্র 10 বছর বয়স হয়েছিল তার। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গত রাত থেকেই হঠাৎ আইমানের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরা এমন পরামর্শ এখনও দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে, এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। শনিবার থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানান এই পরিচালক। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসা মনি এবং মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুরের বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে বাজরা কবরস্থানে রাইসা মনিকে দাফন করা হয়। এর আগে ল্যাব থেকে ডিএনএ টেস্টের পর বৃহস্পতিবার রাইসা মনি সহ ওই দুর্ঘটনায় নিহত 5 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশ হস্তান্তরের পর রাতে ঢাকা থেকে রওনা হয়ে ভোরে আলফাডাঙ্গার গ্রামের বাড়ি পৌঁছান পরিবারের সদস্যরা। 11 বছর বয়সী রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। সন্তানের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন বাবা, মা এবং স্বজনরা। এদিকে মেহেরপুরের মুজিবনগরে নামাজে জানাজা শেষে 8ম শ্রেণীর নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে দাফন করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মাহিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার শরীরে 50 ভাগ পুড়ে যায়। রাতে মরদেহ প্রথমে নেওয়া হয় তার নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কুড়ালগাছিতে। শুক্রবার সকালে দাফনের জন্য নেওয়া হয় মুজিবনগরের জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। মেধাবী মেয়েকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ।
উত্তরের মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে ৫ দিন। শুধু নিহতদের পরিবার নয়, শোক বইছে গোটা দেশে। দুর্ঘটনাস্থল দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় ছিল মাইলস্টোন প্রাঙ্গণে। মাইলস্টোন ট্র্যাজেডি এখনও শোকাহত করে রেখেছে তাদেরকে। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগেও যে ক্যাম্পাসে ছোট ছোট ফুলের ন্যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল, তা এখন স্তব্ধ। আছে মাঠ, সবুজ ঘাস, নেই মাঠের উপর দৌড়ে বেড়ানো অবুঝ নিষ্পাপ হাসিমাখা সেই মুখগুলো। সবখানে কিসের যেন নীরবতা। স্কুলের প্রধান ফটকের সামনের কালো ব্যানার বলে দিচ্ছে সেই নীরবতার বার্তা, বলে দিচ্ছে ফুলগুলো চিরছুটিতে আর কখনো ফিরবে না এ ধরায়। উত্তরের মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই সোমবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৫ জনের প্রাণহানি, অর্ধশতাধিক এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন অসহনীয় যন্ত্রণায়। স্কুলের ভেতরে দুর্ঘটনাস্থল পুড়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে, ধ্বংস হয়েছে ইট পাথরের দালান। তাহলে সে আগুন কতটা ঝলসে দিয়েছে ফুলের পাপড়ির ন্যায় শিশুদের। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ঢাকা নয়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। ভেতরে প্রবেশ করেছে অনেকে, ধ্বংসলীলা দেখে কেঁদেছেন তারাও। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওইখানে থেকে কান্না করছি। আমার বাবা আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে। যেদিন এখানে অ্যাক্সিডেন্টটা হয় আমার বাবা আমারে ফোন দিয়েছে, তুমি কোথায়? যে আমি তো আর কি ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকি, তো আমার বাচ্চারা তাকে আমার শ্বশুর বাড়ি তো উত্তরাতেই, যে ও কোথায়, যে ও তো মাদ্রাসায়, জোরে নিয়ে আসো। অনেকে আবার আক্ষেপ করেছেন এই ঘটনায় দায় না চাপানো বা রেশারেশি না করে দোয়া চেয়েছেন নিহতদের জন্য। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে কিছু নেই ভাই। কিছুই নাই ভিতরে, খালি পড়ে আছে রুমগুলা। অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে, দেখে কষ্ট পেয়েছে, দেখি মর্মান্ত হয়ে গেছে। উত্তরা, তুরাগসহ ঢাকার বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষভাবে দোয়া হয়েছে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি নেতারা। মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। তৃতীয় শ্রেণী পড়ুয়া শহীদ নুসরাত জাহান আনিকার বাড়িতে তার পরিবারের সাথে সহমর্মিতা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়টুকু তার উপর যেন বর্তা, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের মাঝখানে না হয়। এদিকে রাজধানীর নয়ানগর তুরাগ এলাকায় জুম্মার নামাজ শেষে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সারি আক্তারের পরিবারের সাথে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতীত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। জাতীয় যে কোনো বিপর্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সহমর্মিতা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে চিন্তা করে বিএনপি সবার পাশে দাঁড়িয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ব্যাপারে সবাই যাতে
আরও সতর্কতা অবলম্বন করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে একই পরিবারে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। পরিবার, তার বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন তৌকিরের পিতা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা, নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। শহীদ পরিবারের সদস্যের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার কথাও জানিয়েছেন বিএনপির মহাসচিব। মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাহারিনের কবর জিয়ারত করেছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। সকালে শহীদ শিক্ষিকা মেহেরিন চৌধুরীর বগুলাগাড়ির নিজ বাড়িতে যান আফরোজা আব্বাস। এই সময় কবর জিয়ারত শেষে নিহত শিক্ষিকার স্বামী, সন্তান, বোন সহ সকলের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মহিলা দলের সভানেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকার দাফন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আফরোজা আব্বাস। তারেক রহমানের পক্ষ থেকে এবং ওনারাই আমাকে বলেছেন, আমরা মহিলা দলের সবাই এসেছি, কারণ এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা বলে উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের মানে ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে মানে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই, বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজেদের নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেননি। এটা তো আসলে একদম আমি মনে করি একটা এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মানে মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী রোকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকের দাবি, জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল। জামায়াত চাঁদাবাজি করে না, দেশের মানুষ জামায়াতকে ভালোবাসতেও শুরু করেছে বলে জানিয়েছেন তিনি বলেন, জামায়াতের কোনো বেগমপাড়া নেই, দেশের সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। মুজিববাদ এখনও নানা ছলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সিলেট এবং সুনামগঞ্জে আলাদা সমাবেশে তিনি এসব কথা বলেন।
দলের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসনের অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় পথসভা হয়। দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া হবে না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে তা রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমত হওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। একই সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষ যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আওয়ামী সেবাদাসদের আসতে দেয়া হবে না। দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসনের একটি অংশ নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কিন্তু সুবিধাভোগী একটি অংশ বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়। এতে আরও বক্তব্য রাখেন সামান্তা শারমিন সহ অনেকে। পথসভার আগে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে সিলেটেও এনসিপির জুলাই পদযাত্রা শেষ হয়েছে। বিকেল 5:30টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুরু হয় জুলাই পদযাত্রা। সন্ধ্যায় শুরু হয় সমাবেশের কার্যক্রম। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। অন্যদিকে দেশব্যাপী জুলাই পদযাত্রায় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কিশোরগঞ্জে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক খায়রুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল এবং ডালের দাম। ব্যবসায়ীদের মতে দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের এই সিন্ডিকেট। এদিকে সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। বাঙালির স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে বাকবিতণ্ডা। 1 কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে 1000 টাকা বেশি দরে 2600 টাকায়। আকাশ আর কি, এটা আসলে মধ্যবিত্তের এখন ইলিশ। আমি মনে হয় এই সিজনে আমার মাত্র 2 দিন ইলিশ খাওয়া হচ্ছে। মধ্যবিত্তের জন্য আসলে ইলিশ ধরা এক প্রকারের অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাস্টমার মনে করেন যেই দাম বর্তমানে, এই দাম কাস্টমার বেশি একটা নেয় না। সব ধরনের মাছের দামই চড়া। ব্যবসায়ীরা বলছেন আমদানি কম হওয়ায় দাম বেশি। যেমন প্রত্যেক মাছেরই কেজিতে 30 টাকা, 40 টাকা, 50 টাকা বাড়ছে, কারণ আমদানি নাই মাছের। দেখতেছি তারাই চিন্তা ভাবনা করতেছি, এখনো বুঝতে পারতেছি না নিতে পারবো কিনা। এদিকে সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাউরান বাজারে। কোনো জায়গায় দাম ঠিক আছে, সুন্দর দাম বিক্রি করতেছে, কিন্তু কিছু কিছু দোকান মানে এত অবস্থা খারাপ করে 40 টাকার পণ্য 80 টাকা। কাঁচামাল এমন একটা জিনিস, আপনি যেরকম এই টিস্যু পেপার শৈলে পূজা ফালাই দিলেন, কাঁচামাল ঠিক একই অবস্থা। কাঁচামাল বেচতে না ফালাই নিলেন। 1 মাসের বেশি সময় ধরে চালের দাম চড়া। নতুন চাল উঠলেও কমার কোনো লক্ষণ নেই। খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে মোটা চালও কেজি প্রতি 60 টাকা। এছাড়া সরু চাল কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। দাম যেটা কমছে, আগে তো অনেক বেশি ছিল, ওই হিসেবে কিছুটা কমছে, কিন্তু সহনীয় পর্যায়ে এখনো আসে। এখানে সরকার মনিটরিং করুক, যত কিছু করে, এখানে কিচ্ছুই পাবে না। কিন্তু মেইন কথা হলো দামটা কেন এত বাড়লো। যেখানে বাড়ছে ওখানে এটাকে দেখতে হবে যে কেন বাড়ছে। তেল, মুসুর ডাল সহ নিত্যপণ্যের দামও বাড়তি। শুধু তেল না, সব কিছুর দাম বাড়তি। মূল্য বাড়ে না, দাম বাড়াইছে। তেল 922 টাকা গাড়ি ছিল, 922 গাড়ি আছে, কিন্তু তারা কারণ প্রতি 40 টাকা বাড়াইছে, মূল্য বাড়ায় না।
গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগির বাজারে। সোনালী মুরগি বিক্রি করতে 290 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতে 150 থেকে 55 টাকা, দেশি মুরগি হলো 560 টাকা। সব মুরগি কেজিতে 15-20 টাকা কম আছে। আপনার ভালো মুরগি কিনতে হলো আজকের বাজারে মনে হয় আমরা 300 টাকা কিনতে হবে, একদম অরিজিনাল সোনালী যেটা। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটর জোরদার করার দাবি ভোক্তাদের। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে গিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে চলছিল গণগ্রেফতার। মিরাজ হোসেন গাজী জানাচ্ছেন বিস্তারিত। 24 জুলাইয়ের 25 তারিখ ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। কারফিউর মধ্যেই তখন দ্বিতীয় দিনের মতো অফিস আদালত খোলা হয়। বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 7 ঘন্টার কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পেতে থাকে কর্মব্যস্ত রাজধানী। যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেন সঠিক সময়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, এজন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য করেছিলেন ওবায়দুল কাদের। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি বাসাবাড়িতে ভাঙচুর করার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। কারফিউর মধ্যে তখন চলছিল গণগ্রেপ্তার। বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাইরে থেকে নিয়ে আসলেন কিভাবে? আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে। হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম্বার আমরা পেয়েছি। 25 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও নাশকতার জন্য পরস্পরের ওপর দায় চাপান। পৃথিবীর কোথাও কিন্তু, এমন ভারতও না, নেপালও না, যে যারা সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে। যত ঘটনা ঘটেছে সব কিছু দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। কারফিউ শিথিল থাকায় জনমনে কিছুটা স্বস্তি হলেও আতঙ্ক কাটেনি। বিভিন্ন এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর চেকপোস্ট। একই সাথে সারা দেশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের সময় পিছিয়ে ছিলেন না নাটোরের আন্দোলনকারী শিক্ষার্থীরাও।
টিয়ার শেল, রাবার বুলেট এবং শটগানে গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই। উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য না থাকায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্য জেলাগুলোর মতো 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেন নাটোরের শিক্ষার্থীরাও। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে পড়ে শহরের কানাইখালী, ট্রাফিক মোড়, মাদ্রাসা মোড় সহ হরিশপুর বাইপাস এলাকা। আন্দোলন দমাতে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ ও গুলি চালায় পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কেউ হারিয়েছেন চোখ, কেউ বা পা। প্রায় 400 ছড়াগুলি আমার শরীরে এখনো পর্যন্ত আছে। প্রাথমিক চিকিৎসার পরে এই পর্যন্ত আমার কোনো ধরনের চিকিৎসা আর হয়নি। 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমরা এখনো পর্যন্ত যাদের চিকিৎসার দরকার তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। অতর্কিতভাবে আমাদের উপরে গুলি ছড়ে তার ভিতরে আমি গুলিবিদ্ধ হই। ডিসি অফিস থেকে আমাদেরকে যে অনুদানটা দিয়েছিল সি ক্যাটাগরির, ওইখান থেকে আমি 1 লাখ টাকা পেয়েছি। আহতদের দেওয়া হচ্ছে সরকারি প্রণোদনা, তবে তো অপ্রতুল হয় অনেকেই উন্নত চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়েছে। মানে সরকার থেকে তো এভাবে কোনো আমাদের দায়িত্ব নিচ্ছে না, যেহেতু আমার চোখ, তো দায়িত্ব তো আমাদেরই না, আমাদের পরিবারই দায়িত্ব নিচ্ছে। ওইভাবে আমি এখনো চালাই যাচ্ছি। রাষ্ট্রীয় আন্দোলনে স্বাধীনতার জন্য, দেশের জন্য তারা অঙ্গহানি করেছে। অবশ্যই সরকারকে রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে এদের যে সহযোগিতা, সেই সহযোগিতা নিশ্চিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। দ্রুত উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানান জেলা প্রশাসকও। আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আন্দোলনে নাটোরে কেউ শহীদ না হলেও ঢাকা, গাজীপুর ও সাভারের বাইপালে আন্দোলনে অংশ নিয়ে সিংড়া উপজেলার 2 গার্মেন্টস কর্মীসহ একজন কৃষক শহীদ হন। এছাড়া সরকার পতনের পর দিন 6 আগস্ট নাটোর সদর আসনের সাবেক এমপির বাসভবন থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। বাদ-জুমা মতিঝিল শাপলা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় শাপলা চত্বরে গিয়ে। সেখানে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। স্বাধীন দেশে কেন জাতিসংঘের অফিস? প্রশ্ন রাখেন বক্তারা। বছরের পর বছর জাতিসংঘ ন্যায় এবং ইনসাফের পক্ষে না থেকে অমুসলিমদের পক্ষে কাজ করে আসছে বলে অভিযোগ করেছেন ইন্তিফাদা নেতারা। মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। 1 সাগর রক্তের বিনিময়ে হলেও 55,000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। চট্টগ্রামে ভূমি অফিসের সহযোগিতায় মহানগরীর পাঁচলাইশ এবং বায়াজিদ এলাকায় 1000 কোটি টাকার 46 একর খাস জমিতে গড়ে উঠেছে হিলভিউ হাউজিং। এদিকে বিষয়টি অতিরিক্ত বিভাগীয় কমিশনার অনুসন্ধান করছেন বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ ও বায়েজিদ থানার পাহাড়ি 46 একর সরকারের খাস জমি। এই জমিতে আবাসিক এলাকা গড়ে তুলেছে হিলভিউ হাউজিং কোম্পানি লিমিটেড। এখানে গড়ে উঠেছে 1 থেকে 10 তলা পর্যন্ত ছোট বড় কয়েকশো আবাসিক ভবন। সরকারি খাস জমিতে আবাসিক এলাকা গড়ে তোলায় এসবের নামজারি হয়নি দীর্ঘ 2 দশক। এই বিষয়ে সরকার ও হাউজিং কোম্পানির একাধিক মামলা, পাল্টা মামলা বিচারাধীন। নিয়ম না মেনে তবুও 3 জুলাই পর্যন্ত 2 মাসের মধ্যে তড়িঘড়ি করে 160টি নামজারি মামলা শেষ করেছেন সহকারী কমিশনার ভূমি। গত 23 ফেব্রুয়ারি আপিল ডিসমিস হয়, অর্থাৎ রায় ডিক্রির সার্টিফাইড কপি এসিল্যান্ড ভূমি সহকারী কর্মকর্তা এখনও পাননি। সরকারের পক্ষ থেকে দায়ের করা লিভ টু আপিল 2004 থেকে 10-এর সবশেষ অবস্থা কি, এই সম্পর্কেও কোনো তথ্য নেই এসিল্যান্ডের কাছে। শুধু সরকারি খাস জমি নয়, পাশের বার্মা কলোনির রিফিউজিদের জন্য বরাদ্দ 14 একর জায়গাও দখলে নিয়েছে হিলভিউ হাউজিং কোম্পানি। এই ব্যাপারে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি, জানালেন বার্মা কলোনি এডহক কমিটির নেতা। সরকারি লাল সাইনবোর্ড থাকার পরেও বড় বড় ভূমিদস্যুরা আছে, তাদের সাথে এই ভূমি এসিল্যান্ড মহোদয় আতাত করে
শুধু সময়ই দিচ্ছে কিন্তু সংশোধনের কিছু করতেছে না। খাস জায়গায় ভবন নির্মাণ অনুমোদন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সিডিএর পরিকল্পনাবিদদের দাবি, জায়গার সমস্যা সম্পর্কে তাদের জানা ছিল না। আমরা প্রপারলি ইনভেস্টিগেট করে যদি সত্যিকার অর্থে যদি যার রাইটটা এস্টাবলিশ হয় তার পক্ষে আমরা রায় দেব। আমাদের ডিসপুটেড বিষয় যে সেটাও আমাদের জানা ছিল না। তবে নগর পরিকল্পনাবিদরা বললেন, জেলা প্রশাসন জানায়নি বলে সিডিএর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সিডিএ সমস্ত কাগজপত্র নিশ্চিত হলেই একটা প্ল্যান অনুমোদন দেয়। সিডিএর বিধানের মধ্যেই আছে কোনো দলিলপত্র যদি সঠিক না থাকে পরবর্তীতে প্ল্যান বাতিল করা যায়। কাজে জেলা প্রশাসন জানালা নয় কারণ এটাও একটা অপরাধ, এবং একইভাবে সিডিও তার দায়িত্ব শতভাগ তারা অস্বীকার করতে পারবে না। ভূমি আইন বিশেষজ্ঞরা বলছেন, ভূমি অফিসের যোগ সাজশে সুযোগ সন্ধানী মহল সরকারি সম্পত্তি আত্মসাতে জড়িত। তো উচ্চ আদালতের রায় হওয়ার আগেই এটি মামলা চলমান থাকা অবস্থায় হয়তো স্থানীয়ভাবে একটি চক্রের মাধ্যমে এই সম্পত্তিসমূহ হয়তো ব্যক্তি নামে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির দাবি, এগুলো তাদেরই সম্পত্তি। সমস্ত ডকুমেন্টপত্র একদম ক্লিয়ার আছে, RS, PS, BS সবগুলো এখানে। গভর্নমেন্ট তো একটা ডকুমেন্ট দেখাতে পারবে না যে এটা খাস সম্পত্তি। এদিকে বিভাগীয় কমিশনার বললেন, বাস্তবে এর সাথে ভূমিদস্যু ও কিছু অসৎ কর্মচারী জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে হবে। সমাজে কিছু বাস্তবতা আছে, কিছু ভূমিদস্যু আছে, আমাদের কিছু অসৎ কর্মচারী আছে। তো আবার অনেকে আবার আদালতকে মিথ্যা তথ্য দিয়ে অনেক রকম রায় নিয়ে আসে, সেই রায়টাকে গোপন করে রাখে যেন তামা দিতে আমরা পড়ে যাই। এরকম অনেক কারণে আমরা একটু পিছু পা হয়ে যাই। হাজার কোটি টাকার এসব খাস সম্পত্তি রক্ষায় হিলভিউ হাউজিং এর পাশাপাশি সিডিএর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, এখনও আশঙ্কাজনক 5 জন, কাল হাসপাতাল থেকে রিলিজ পাচ্ছে কয়েকজন। এখনও শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে, ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামায়াত, আশা আমিরের। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না বলেছেন নাহিদ ইসলাম। 2 মাস ধরে ঊর্ধ্বমুখী চালের দাম, সিন্ডিকেট ভাঙা সুপারিশ ব্যবসায়ীদের, স্বপ্নের মাছ হয়ে উঠছে ইলিশ। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ফ্রান্সের। 41 বছর পর মুক্তি দেয়া হলো ফিলিস্তিনপন্থী লেবাননি নেতাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।